সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে আমি একা হাতে বাসার সব কাজগুলো গুছিয়ে করি, সেই সাথে থাকছে রান্নাঘরটা গুছিয়ে পরিপাটি রেখেও কিভাবে আমি ঝটপট রান্নাগুলো করি, সেই সব কিছুই বলবো আজকের ভিডিওতে। রান্না করতে যাদের অনেকটা বেশি সময় লাগে, রান্নাঘর থেকে যেন বেরই হতে পারেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। এইভাবে প্ল্যান মাফিক কাজগুলো করে নিলেও আশা করছি আপনাদের কাজ করতে খুব বেশি সময় লাগবে না, আর রান্নাঘরটাও থাকবে অনেক বেশি গোছালো আর পরিপাটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমার একটা সাধারণ দিন। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। সকালে নাস্তার জন্য আমি লুচি বানিয়ে নিলাম। তো গতকাল রাতে বাবু বলছিল লুচি খাবে, তাই আজকে সকালে বাবু ঘুম থেকে ওঠার পরেই আবারও বলছিল যে লুচি খাবে, তাই আমি ঝটপট করে কয়টা লুচি বানিয়ে দিলাম। তো এখন মোটামুটি আর সকাল বলা যায় না, বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো 10টার মতো বেজে গিয়েছে। তো প্রথমে ভাবছিলাম যে যেদিন মেয়ের বাবার অফিস ছুটি থাকে ওই দিনই লুচি বানাবো, কিন্তু বাবু ঘুম থেকে ওঠার পরে আবারও বলছিল যে লুচি খাবে, তাই আবার ঝটপট করে কয়টা বানিয়ে দিয়েছি। এত অল্প সময়ে বানিয়েছি তো সেটা বোঝাই যাচ্ছিল না, কারণ আজকে লুচিগুলো অনেক বেশি পারফেক্ট হয়েছে। তো লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল আর নরমও ছিল। এই রকম লুচি আমার বেশ ভালো লাগে। তো আজকে লুচির সাথে আর কিছুই করতে পারিনি। তো মেয়ে তো লুচি দেখে অনেক পছন্দ করেছে, তো আলহামদুলিল্লাহ তারপরে সে কয়েকটা খেয়েছে। তারপর আবার চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। আজকে রান্না করব গরুর চর্বি দিয়ে ছোলার ডাল। তো খুব বেশি কিছু নয়, একটা আইটেমই রান্না করব। তার জন্য আমি সব কিছু কেটে কুটে ধুয়ে রেডি করে নিচ্ছিলাম। তো এদিকে এখন মশলাগুলো আমি শিলপাটায় বেটে নিলাম। ব্লেন্ডার থাকতেও কিন্তু আমি এইভাবেই শিলপাটায় মশলাগুলো করি। তো আমার কাছে কেন জানি শিলপাটায় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে মনে হয় তরকারির টেস্ট যেন আরও কয়েক গুণে বেড়ে যায়, তাই আমি বেশিরভাগ সময়ই শিলপাটায় বাটা মশলা দিয়ে রান্নাগুলো করে থাকি। তো এখন যে চর্বিগুলো ছিল সেগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এবার যে গরুর মাংসগুলো কেনা হয়েছিল, তো সেখানে বেশ অনেকটা পরিমাণে চর্বি ছিল, সেই সাথে আমি কিছু মাংসও ছাট করে কেটে নিয়েছি। তো সেটা দিয়ে আজকে ছোলার ডালটা রান্না করব। তো এইদিকে কিন্তু ছোলার ডালটা আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাহলে কিন্তু রান্না করতে আর খুব বেশি সময় লাগবে না। ছোলার ডালটা কিন্তু সিদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগে, তাই আমি এইভাবে আগে থেকে একটু সিদ্ধ করে তারপরে রান্না করি। তো আজকে ছোলার ডালটা অনেক বেশি ভালো ছিল, যার কারণে একটা সিটি দেওয়াতে ডালগুলো অনেকটা বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। তো রান্নার জন্য যা যা লাগবে সবকিছুই আমি কেটে ধুয়ে তারপরে রেডি করে রেখেছি। এখন সিঙ্কে যে থালাবাটিগুলো জমেছিল সেগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। রান্না শুরু করার আগে যদি এইভাবে সব কাজগুলো করে রাখা হয় তাহলে কিন্তু রান্না করতেও যেন বেশ ভালোই লাগে। আর সব কিছু কেটে ধুয়ে রেডি করে রাখলে কিন্তু রান্না করতেও খুব বেশি একটা সময়ও লাগে না। প্রথমেই আমি ভাতটা রান্নার জন্য চালটা বসিয়ে দিব। তো এখানে যেহেতু দুপুরবেলা আমি আর বাবুই খাবো, তার জন্য আমি রাইস কুকার পটের 1 পট পরিমাণ চাল নিয়ে নিয়েছি। তারপর এটা ভালো করে ধুয়ে এখন চালটা বসিয়ে দিব। সব সময় আমার এটাই করা হয়, দেখা যায় রান্নার শুরুতে আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে তরকারিটা রান্না করে ফেলি। তো এই চালগুলোও তো গ্রাম থেকে কিনে নিয়ে এসেছিলাম, তো ওইগুলোও কিন্তু ভাতটা হতে অনেকটা বেশি সময় লাগে, তাই আমি আগেই বসিয়ে দিই। তারপরে এদিকে ভাতটা হতে হতে তরকারিটাও রান্না প্রায় হয়ে যায়। ভাতটা আমি দিনে 2 বারই রান্না করি, দুপুরেও রান্না করি আবার রাতেও করি। আর তরকারিটা দুপুরে যেটা রান্না করি সেটাই আবার রাতে গরম করে খাওয়া হয়। তো এইদিকে সবকিছু আমি গুছিয়ে রেডি করে রেখেছি। তো এখন শুধু ঝটপট রান্নাটা করে নিলেই হয়ে যাবে। ছোলার ডালটা আমার অনেকভাবেই খাওয়া হয়, মাঝে মাঝে ডিম দিয়ে খাওয়া হয়, আবার মাঝে মাঝে গরুর মাংস দিয়েও খাওয়া হয়, আবার যখন এরকম চর্বি থাকে সেটা দিয়েও রান্না করি। তো আমার কাছে বেশ ভালোই লাগে ছোলার ডালের এই তরকারিটা খেতে। মাছের তরকারি রান্না থেকে আমার কাছে তো এই ধরনের তরকারিগুলো রান্না করতেই জন্য বেশি ভালো লাগে, কারণ এগুলো কিন্তু রান্না করতে অনেকটা সময় কম লাগে আর ঝামেলাও যেন আমার কাছে একটু কমই মনে হয়। সব কিছু রেডি করা থাকলে একবার একটু কষিয়ে রান্না করে নিলেই হয়ে যায়। আর মাছের তরকারিতে কিন্তু মাছগুলো আলাদা করে আবার ভাজতে হয়, সেই সাথে অনেকটাও যেন কাজ বেড়ে যায়। সব কিছুই যেহেতু হাতের কাছে গুছিয়ে রেখেছিলাম, এই জন্য কিন্তু রান্না করতে আমার খুব বেশি সময় লাগবে না। আমি এখন ঝটপট করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে আদা, রসুন, জিরা, তারপরে শুকনো মরিচ সব কিছু আমি একসাথে ভালো করে বেটে নিয়েছিলাম। তারপর তেলের ভিতরে গরম মশলা দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো বাটা মশলা থেকে কিন্তু অনেক সময় কাঁচা গন্ধ আসে, এর জন্য কিন্তু আমি 2 বার অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর যখন মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে তখন আমি এখানে আগে থেকে কেটে রাখা চর্বি আর যে ছাট করা মাংস ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিব। আজকে আমি ছোলার ডালের যে তরকারিটা রান্না করছি এটা কিন্তু
সিরাজের চুই গোস্তর যে রেস্টুরেন্টে, ওখানে কিন্তু এই ডালটা পাওয়া যায় আর সেই রকমই লাগে খেতে এই তরকারিটা। আর এই তরকারিটা তো ছোটোবেলা থেকে আমার অনেক পছন্দের, কারণ যশোর অঞ্চলে আমাদের যখন কোনো অনুষ্ঠান হতো বা কোনো খানাবাড়ি বা কোনো মিলাদ পড়ানো হলে তখন কিন্তু ছোলার ডালের এই ছাক্কাটা রান্না করা হতো। তো এটা আমরা মূলত ছোলার ডালের ছাক্কাই বলে থাকি। তো বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এটা যখন রান্না করা হয় তখন এর টেস্টটা যেন অনেক বেশি বেড়ে যায়। তো এরকম স্বাদ যেন অন্যান্য সময় আর পাওয়া যায় না, যতই ভালো করে রান্না করি না কেন। আমার কাছে তো মনে হয় ওই অনুষ্ঠান বাড়ির ডালটা রান্না করার মতো কখনোই হয় না। চর্বিটা কিন্তু মশলার সাথে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে, তারপর এখানে অল্প করে পানি দিয়ে দিলাম চর্বিটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। আর এই চর্বিটা কিন্তু গরুর মাংসের ভিতরে যে থান চর্বি থাকে সেটা না, মাংসের সাথে যেই চর্বিটা থাকে সেটা। আর এটা কিন্তু সিদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগে, তাই আমি ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য অল্প করে পানি দিয়ে তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখেছি। তো কাঁচামরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। তো এইদিকে আমার ভাতটাও রান্না করা হয়ে গিয়েছে, তো আমি ভাতটা উপর দিয়ে নিলাম। তো এখন ভাতটা রান্না করলে আমার এইভাবেই ফ্যানটা ঝরানো হয়, তো এইভাবে ভাতটা খেতে আমার বেশ ভালো লাগে। তো আগে তো রাইস কুকারে রান্না করতাম, কিন্তু এখন আর করা হচ্ছে না, এইভাবেই আমি ভাতটা রান্না করে নিই। যদিও আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, তার জন্য কিন্তু এইভাবে ভাতটা রান্না করলে গ্যাস অনেকটাই পড়ে যায়। তারপরেও কেন জানি এইভাবে রান্না করে ভাতটা খেতেই বেশি ভালো লাগে, তাই এইভাবেই করা হয়। তো এইদিকে চর্বিটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপর যখন তেলটা উঠে এসেছে তখন এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিলাম। তো ছোলার ডালের সাথে কিছুটা পানি ছিল, তো এটা দিয়ে খুব ভালো মতো এটা কষিয়ে নিব। ছোলার ডাল থেকে তেলটা উঠে আসা পর্যন্ত এটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এইদিকে রান্না করছিলাম, সেই ফাঁকে কিন্তু রান্নাঘরটাও আমি ক্লিন করে নিয়েছি। তো আমি কিন্তু এই কাজটা সব সময় করি, রান্নার ফাঁকে ফাঁকে একটা দুইটা করে যেই থালাবাটি বের হয় সেগুলোই কিন্তু আমি যখন তখনই মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। তাতে করে কিন্তু আমার রান্নাঘরটাও এলোমেলো হয় না, খুব সুন্দরভাবে গোছালো পরিপাটিও থাকে। তো রান্নাও হয়ে যায়, সেই সাথে আমার রান্নাঘরের কাজগুলোও শেষ হয়ে যায়। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর ছোলার ডালে কিন্তু একটু বেশি পরিমাণেই পানি দিতে হয়, তা না হলে কিন্তু পরে আর কোনো ঝোলই থাকে না, একদম ডালটা জমাট বেঁধে যায়। তারপরে রান্নাটা শেষ হওয়ার আগ মুহূর্তে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিলাম, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। তো আরও কিছুটা সময় রান্না করে আমি এখন নামিয়ে নিব। তো রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। তো লবণটাও আমি চেক করে নিয়েছি, সব কিছুই ঠিকঠাক আছে। তো আর 1-2 মিনিট জাল করে আমি তারপরে নামিয়ে নিব। ছোলার ডালের তরকারিটা এইভাবে কখনো খেয়েছেন কি অবশ্যই জানাবেন। আর আপনাদের অঞ্চলে আপনারা কিভাবে খেয়ে থাকেন সেটাও কিন্তু শেয়ার করতে পারেন। তো এইদিকে কিন্তু রান্নাটা আমার হয়ে গিয়েছে, সেই সাথে আমার রান্নাঘরটাও একদম ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে। তো তরকারিটা আজকে আমি আর পাত্রে নামাচ্ছি না, এইভাবেই কড়াইতে রেখে দিচ্ছি, কারণ যেহেতু এটা জমে যাবে তাই খাওয়ার আগে আবারও গরম করে খেতে হবে। তাই এইভাবেই কড়াইতে থাক। আর তারপর আমি আবার রাতের বেলা চলে আসলাম রুটি বানানোর জন্য। তো আমার এখন বাসায় যেহেতু সবসময় রুটি খাওয়া হয় সকালবেলাটাতেই, এই জন্য আমি এইভাবে রুটি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিই। মেয়ের বাবার অফিসের উদ্দেশ্যে খুব সকাল সকালে বের হতে হয়, এজন্য কিন্তু প্রতিদিন রুটি বানানোর মতো সময়ও থাকে না। আর প্রতিদিন রুটি বানাতে গেলেও কিন্তু একটু ঝামেলা মনে হয়, এই জন্য আমি এইভাবে একসাথে বানিয়ে বেশি করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিই। খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে সেকে নিলেই কিন্তু হয়ে যায়। আর এইভাবে ফ্রিজে রাখলে কিন্তু বেশ অনেক দিনই ভালো থাকে। তো আগে আমি অনেকভাবে রুটি ফ্রিজে রেখে রেখেছি, তো 2-3 দিনের বেশি আবার ভালো থাকতো না, রুটি থেকে কেমন একটা গন্ধ আসতো আর খেতেও ভালো লাগতো না। বেশ অনেক রকম ট্রাই করার পরও আমি এখন এইভাবেই রাখছি। তো আমার কাছে মনে হয় এইভাবে রাখলেই যেন রুটির স্বাদ বেশ অনেক দিন পর্যন্তই ভালো থাকে। মোটামুটি নর্মাল ফ্রিজে রেখে 4-5 দিন মতো খাওয়া যায়। আর এইভাবে যদি ডিপ ফ্রিজে রাখা হয় তাহলে 2 সপ্তাহের মতো অনায়াসেই রাখা যাবে। রুটির টেস্টে একটুও হেরফের হবে না। তার জন্য কিন্তু আমি আটাটা সিদ্ধ করে নিয়েছি। তো গরম পানির ভিতরে আমি কিছুটা পরিমাণ তেল আর লবণ দিয়ে আমি আটাটা মেরে নিয়েছি। রুটিগুলো এইভাবে ফ্রোজেন করার জন্য কিন্তু অবশ্যই আটাটা সিদ্ধ করে নিতে হবে। তারপর এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো সবগুলো রুটি বানানো হয়ে গেলে আমি এখন রুটিগুলো আস্তে আস্তে একটু সেকে নিব। তো এইদিকে কিন্তু আমি রুটি বানাচ্ছিলাম আর চুলাতে ভাতও বসিয়ে দিয়েছিলাম রাতের জন্য। তো ভাতটা প্রায় হয়ে এসেছে, তো আমি এখন উপর দিয়ে দিব। রাতের বেলা আমার আর কোনো রান্না বান্না নাই, শুধু ভাতটাই রান্না করা ছিল, তো সেটাও রান্না করে নিয়েছি। আর দুপুরে যে তরকারিটা রান্না করে নিয়েছিলাম তো ওটাই খাওয়া হবে। তো দুপুরবেলা যেহেতু আমি আর বাবু একাই খেয়েছি, তো মেয়ের বাবা ছিল অফিসে, তো সে শুধু রাতের বেলাই খাবে। তো এর মধ্যে আমার রুটিগুলো সব বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো রুটিগুলো আমি এখন একটা ফ্রাই প্যানে করে হালকা করে সেকে নিচ্ছি। তো 2 পাশটা আমি 1 মিনিটের মতো করে 2 মিনিট একটু সেকে নিব। তারপর এইভাবে
এইভাবে চালনির উপরে রেখে আমি রুটিগুলো ঠান্ডা করে নিব। তো এইভাবেই আমি একে একে সব রুটিগুলো সেকে নিব। আগে আমি রুটি বানিয়ে তারপরে একটার উপরে একটা কাগজ দিয়ে এইভাবেই ফ্রিজে রেখে দিতাম, তো তখন সেকতাম না, কিন্তু ওই রুটিগুলো বেশি দিন ভালো থাকতো না। তারপর আমি এইভাবেই রাখি, আর ওই রুটিগুলো যেন 1-2 দিন রাখার পরে আর খেতেও ভালো লাগতো না। তারপর আমি এইভাবে সেকে তারপরে রুটিগুলো খুব ভালো মতো ঠান্ডা করে বক্সে করে রেখে দিই। রুটিগুলো এইভাবে বক্সে ভরে নর্মাল ফ্রিজে রাখলে 4-5 দিন মতো অনায়াসে খুব ভালো থাকে। তো রুটির টেস্ট একটুও কিন্তু নষ্ট হয় না। তো আপনারাও কিন্তু এইভাবে রেখে দেখতে পারেন।